ভাখরা স্টাডিতে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 8 ইংলিশ বুক ব্লসমস নিউ সিলেবাস চ্যাপ্টার 6 দ্য সি। জেমস স্ট্রিপসের লেখা দারুণ একটা কবিতা, যেখানে সমুদ্রের এক ভয়ঙ্কর সুন্দর রূপ আমরা দেখতে পাব। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টা ধাপে এগোব। প্রথমে এক বিশাল ক্ষুধার্ত সামুদ্রিক কুকুরের গল্প, তারপর ঝোড়ো রাতের গর্জন, গ্রীষ্মের শান্ত দিনগুলি, আর শেষে কিছু শব্দভাণ্ডার, প্রশ্ন এবং ব্যাকরণ ও লেখার কাজ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব এক বিশাল ক্ষুধার্ত সামুদ্রিক কুকুর বা দ্য জায়ান্ট হাংরি সি ডগ। কবিতার শুরুতেই একটা জবরদস্ত চমক আছে। নীল জলের কোনো সাধারণ ছবি নয়, একেবারে মেটাফর বা রূপকের ছড়াছড়ি। শোনো লাইনগুলো। দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। হি রোলস অন দ্য বিচ অল ডে। মানে সমুদ্র এখানে একটা বিশাল ধূসর রঙের ক্ষুধার্ত কুকুর, যে সারাদিন সমুদ্র সৈকতে গড়িয়ে বেড়ায়। সবাই একটু ভেবে দেখো তো, সমুদ্রের ওই আছড়ে পড়া বড় বড় ঢেউগুলোকে কবি কি দারুণভাবে একটা বিশাল কুকুরের বালিতে গড়িয়ে খেলার সঙ্গে মিলিয়ে দিয়েছেন। আসল মজাটা হলো এই অদ্ভুত তুলনার মধ্যে। একদিকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, পাথর ঘষা খাচ্ছে, জলটা দেখতে পুরো ধূসর, আর অন্যদিকে কবির কল্পনায় সেটা যেন রুক্ষ চোয়ালের একটা বিশাল কুকুর, যে দাঁতে দাঁত ঘষে হাড় চিবোচ্ছে। ভাবা যায়? সারাদিন ধরে বিশাল প্রাণীটার মেজাজ কিন্তু একই রকম থাকে। সমুদ্রের গর্জন আর পাথরের ঘষা খাওয়ার আওয়াজকে কুকুরের দাঁত ঘষার শব্দ হিসেবে ভাবলে সত্যি অবাক হতে হয়। ঢেউ যখন পাথরে আছড়ে পড়ে তখন কেমন একটা গোঙানির শব্দ হয়, তাই না? কবি সেটাকে বলছেন বোনস বোনস বোনস, দ্য জায়ান্ট সি ডগ মোনস লিকিং হিজ গ্রিসি পজ। বিশাল ওই সামুদ্রিক কুকুরটা যেন হাড়ের জন্য একেবারে আর্তনাদ করছে আর নিজের চর্বিযুক্ত থাবা চাটছে। গ্রিসি পজ বা চর্বিযুক্ত থাবা বলতে এখানে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের সাদা ফেনাগুলোকে বোঝানো হয়েছে। এই কথাগুলো মনের ভেতর কেমন একটা বন্য আর গম্ভীর পরিবেশ তৈরি করে দেয়, তাই না? এবার আসি দ্বিতীয় পর্বে, ঝোড়ো লাতের গর্জন বা রোরিং ইন দ্য স্টর্মি নাইট। আবহাওয়া বদলানোর সাথে সাথে কিন্তু এই সামুদ্রিক কুকুরের মেজাজও পাল্টে যায়। দিনের আলো নিভে গিয়ে যখন ঘুটঘুটে অন্ধকার, ঝোড়ো রাত নামে, তখন শুরু হয় আসল খেলা। কবি বলছেন, "অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোর্স অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, হি বাউন্সেস টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস।" রাতের বাতাস যখন গর্জন করে আর ঝোড়ো মেঘের আড়ালে চাঁদ দুলতে থাকে, তখন সে এক লাফে উঠে দাঁড়ায় আর জোরে জোরে শ্বাস টানে। চারিদিকের অন্ধকার, শো শো হাওয়া, সব মিলিয়ে একেবারে গা ছমছমে একটা ব্যাপার। পরের লাইনে সমুদ্রের হিংস্র রূপটা আরও পরিষ্কার হয়ে ওঠে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। খাড়া পাহাড়ের গায়ে নিজের ভিজে শরীর ঝাঁকিয়ে সে একটানা বিকট শব্দে গর্জন করতে থাকে। মানে খাড়া পাহাড়ে আছড়ে পাড়া বিশাল ঢেউগুলোকে একটা ভিজে কুকুরের গা ঝাড়া দেওয়ার সাথে তুলনা করা হয়েছে। প্রকৃতির এই বন্য উদ্দাম রূপ সত্যি শিহরণ জাগায়। তৃতীয় পর্ব, গ্রীষ্মের শান্ত দিনগুলি বা কোয়াইট ডেজ অফ সামার। প্রকৃতির এই যে বদল, এটা সত্যিই অবাক করা। শীত বা বর্ষার সেই ভয়ঙ্কর রাতের পর যখন মে জুন মাসের উষ্ণ শান্ত দিনগুলো আসে, তখন সব যেন জাদুমন্ত্রে পাল্টে যায়। But on quiet days in May or June, when even the grasses on the dune play no more their reedy tune, এই শান্ত দিনগুলোতে বালিয়াড়ির ঘাসগুলো বাতাসে আর কোনো সুর বাজায় না। চারিদিকে তখন পেন পতন নিস্তব্ধতা। ওই ভয়ঙ্কর সামুদ্রিক কুকুরটা তখন দুই থাবার মাঝে মাথা গুজে বালুকাময় সৈকতে চুপচাপ শুয়ে থাকে। সে এতই শান্ত যে তার নাক ডাকার আওয়াজটুকুও পাওয়া যায় না। তাহলে পুরো ঘটনাটা পরপর সাজালে কি দাঁড়াচ্ছে? প্রথমে সকালে সৈকতে কুকুরের মতো গড়িয়ে চলা, তারপর ঝোড়ো রাতে চাঁদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর গর্জন, আর শেষে মে বা জুন মাসের গ্রীষ্মের দিনে একেবারে শান্ত হয়ে ঘুমানো। ঋতু আর সময়ের সাথে সমুদ্রের মেজাজের এই যে পরিবর্তন, এটাই কিন্তু এই কবিতার আসল প্রাণ। এবার আমরা চলে যাব আমাদের চতুর্থ পর্বে, শব্দভাণ্ডার এবং বোধ পরীক্ষামূলক প্রশ্ন, অর্থাৎ ভোক্যাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স। কবিতার জগৎ থেকে এবার একটু অনুশীলনীতে ঢোকা যাক। প্রথমেই একটা নতুন শব্দ দেখি, গ্নজ। নজ এর মানে হলো কামড়ানো এবং চেবানো বা বাইটস অ্যান্ড চিউজ।
কবিতায় আমরা দেখলাম না সমুদ্ররূপী কুকুরটা ঘণ্টার পর ঘণ্টা পাথরগুলোকে কামড়ায় আর চিদায়। এই গ্নজ শব্দটা দিয়ে সেই অনবরত পাথর ঘষার ছবিটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা খুব দরকারি শব্দ হল ডিউন। ডিউন এর মানে হল বাতাসে উড়ে আসা বালির পাহাড় বা বালিয়াড়ি। সমুদ্র সৈকতে গেলেই এরকম ছোট ছোট বালির পাহাড় চোখে পড়ে, যার ওপর লম্বা লম্বা ঘাস জন্মায়। গ্রীষ্মের শান্ত দিনে এই ঘাসগুলো একেবারে স্থির হয়ে থাকে। এবার চলো অ্যাক্টিভিটি 1টা দেখে নিই। এখানে সঠিক বিকল্পটা বেছে নিতে হবে। প্রশ্নটা হল দ্য সি ইজ কম্পেয়ার্ড টু আ, মানে সমুদ্রকে কিসের সাথে তুলনা করা হয়েছে? একটু ভাবো তো, কবিতার একদম শুরুতেই আমরা কি জেনেছিলাম? অপশনগুলো হলো এ লেজি ক্যাট বা অলস বিড়াল, বি অ্যাক্টিভ ম্যান বা কর্মঠ মানুষ, নাকি সি হাংরি ডগ অর্থাৎ ক্ষুধার্ত কুকুর। একদম ঠিক ধরেছ, সঠিক উত্তরটা হলো একটি ক্ষুধার্ত কুকুর বা হাংরি ডগ। পুরো কবিতায় এই দারুণ রূপকটার উপর দাঁড়িয়ে আছে। এরপর আছে অ্যাক্টিভিটি 4। এই তালিকাটা আমাদের পূরণ করতে হবে। একদিকে আছে কাজের নাম বা অ্যাকশন, আর অন্যদিকে কে কাজটা করছে বা ডান বাই হুম। যেমন চর্বিযুক্ত থাবা চাটে বা লিক্স গ্রিজি পজ, এই কাজটা কে করে? দ্য জায়ান্ট সি ডগ অর্থাৎ বিশাল সামুদ্রিক কুকুর। গর্জন করে বা রোর্স, এটা করে রাতের বাতাস বা নাইট উইন্ড। ঝোড়ো মেঘে দুলে ওঠে বা রক্স ইন দ্য স্টোর্মি ক্লাউড, এর সাথে যুক্ত চাঁদ বা দ্য মুন। আর সবশেষে সুর বাজানো থামায় বা স্টপ দেয়ার টিউন, এটা হলো বালিয়াড়ির ঘাস বা গ্রাসেস অন দ্য ডিউন। খুব সোজা, তাই না? চলে এলাম আমাদের একেবারে শেষ পর্বে, পঞ্চম পর্ব, ব্যাকরণ এবং লেখার কাজ বা গ্রামার অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি 6C-তে আমাদের মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ চিনতে হবে। মেইন ক্লজ বা প্রধান খণ্ডবাক্য হল সেই অংশ যা নিজে একাই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, আর ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল খণ্ডবাক্য তার অর্থের জন্য মেইন ক্লজের ওপর নির্ভর করে। যেমন আই নো আ ম্যান হু ইজ এ ডক্টর। এখানে আই নো আ ম্যান হল মেইন ক্লজ, কারণ এটা একাই অর্থপূর্ণ। কিন্তু হু ইজ আ ডক্টর অংশটা একা বসলে কোনো সম্পূর্ণ অর্থ দাঁড়ায় না, তাই এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এই সহজ নিয়মটা মনে রাখলেই বড় বড় বাক্য তৈরি করা একদম জলভাত হয়ে যাবে। সবার শেষে রয়েছে অ্যাক্টিভিটি 8A। এখানে কিছু সূত্র বা হিন্টস দেওয়া আছে, যা দিয়ে ৮০টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে। সূত্রগুলো হলো, একজন রাজা যিনি নিজের ক্ষমতা নিয়ে খুব গর্বিত। তিনি সমুদ্রের ঢেউকে নির্দেশ দেন ফিরে যাওয়ার জন্য, কিন্তু ঢেউ তো আর মানুষের কথা শোনে না। ঢেউ সজোরে এসে তার পায়ে আছড়ে পড়ে, আর তখন রাজা ভয় পেয়ে পিছিয়ে যান। প্রকৃতির শক্তির সামনে মানুষের অহংকার যে কতটা তুচ্ছ, এটাই এই গল্পের মূল কথা। কবিতায় সমুদ্রের যে বন্য রূপটা আমরা দেখলাম, নিজেদের কল্পনা শক্তি কাজে লাগিয়ে ঠিক সেই রূপটাই এই গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করো সবাই। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ হলো। আশা করি জেমস রিভসের দ্য সি কবিতাটি নিয়ে আর কোনো সংশয় নেই। যাওয়ার আগে একটা কথা ভেবে দেখো তো, প্রকৃতির এই শান্ত রূপর আড়ালে আর কি কি ভয়ঙ্কর শক্তি লুকিয়ে থাকতে পারে। প্রকৃতির এই অসীম শক্তিকে নতুনভাবে চেনার এই জর্নিটা নিশ্চয়ই সবার দারুণ লেগেছে। যদি এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই রকম আরও দারুণ এক্সপ্লেনারের জন্য আখড়া স্টাডি বা আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন কোনো বিষয় নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসব।